আসসালামু আলাইকুম। তোমাদের এই ম্যাথের কোর্সটা নতুন ভাবে শুরু করা হচ্ছে। একেবারে তোমাদের এই কোর্সে স্বাগতম জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ সিয়াম। তোমাদের সাথে এই পুরো কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি থাকব। আমাদের এই ম্যাথের কোর্সটা মূলত ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক কোর্স। এটা কোনো ডিপার্টমেন্টাল কোর্স হিসেবে থাকে না। এই ম্যাথের কোর্সগুলা কয়েকটা অংশে ভাগ করা হয়, যেমন ওয়ান ওয়ানে থাকে যে কোর্সটা, ওইটা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। ওয়ান ওয়ান বলতে আমরা বোঝাচ্ছি ফার্স্ট সেমিস্টার প্রথম লেভেল। প্রথম ওয়ান বলতে আমাদের লেভেল ওয়ান, দুঃখিত, লেভেল লেভেল ওয়ান সেমিস্টার ওয়ান। লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানের যে ম্যাথের কোর্সটা থাকে, ওই কোর্সটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তোমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আবার বলছি, আমি আছি সাব্বির আহমেদ সিয়াম। আচ্ছা, এই কোর্সটা আমরা আসলে কেন করছি এটা সম্পর্কে তো একটু কথা বলা উচিত। আমরা দেখবা যে তোমরা এই কোর্সগুলো সম্পর্কে অনেক ভিডিও পাইলেও ক্লাসে কিন্তু এগুলা ডিটেইলস একেবারে আলোচনা করা হবে না, বা ক্লাসে সবকিছু তোমরা বুঝতে পারবা না। কিন্তু বাংলাতে যেন তোমরা সহজেই এই জিনিসগুলা বুঝতে পারো বিস্তারিতভাবে, সেটার জন্যই আমাদের এই কোর্সটা করানোর উদ্দেশ্য। তবে আমরা এই কোর্স থেকে বলতে পারি, যদি তোমরা এই কোর্সটা ভালোভাবে কমপ্লিট করো, তাহলে ম্যাথে একটা ভালো রেজাল্ট এটা হবেই, এতটুকু গ্যারান্টি দেওয়া যায় 100%। এটার এখানে যে যা পড়ানো হবে এবং যে ম্যাথগুলা করানো হবে, তা যদি শুধুমাত্র কমপ্লিট করতে পারো, তাহলেই 100% এই কোর্সে এ প্লাস আশা করা যায়, যদি এগুলা সব ভালোভাবে কমপ্লিট করতে পারো। আর ইউনিভার্সিটির একটা জিনিস তোমাকে কিন্তু বাইরে থেকে কিছু দেওয়া হবে না। যেমন ধরো, আমাদের যেমন এইচএসসি লেভেলে কি ছিল, অনেকগুলা বই ছিল, অনেক রাইটারের বই ছিল, ওগুলা থেকে কি কোশ্চেন করা হইতো। কিন্তু ইউনিভার্সিটি কি তোমাকে যে ক্লাস লেকচারগুলা পড়ানো হবে, ক্লাসে যেমন ভাবে পড়ানো হবে, ওইগুলা থেকেই প্রশ্ন করবে। আর আমরা তো এক্সপিরিয়েন্স, আমরা এগুলা অতিক্রম করে আসছি, সেই জন্য আমরা জানি আসলে এখানে কি কি পড়ানো হয়। আর এগুলাই আমরা এখানে পড়াবো। যদি ওগুলা ভালোভাবে করো, তাহলে নিশ্চিতভাবে এখানে ভালো রেজাল্ট করা সম্ভব কোনো প্রকার সমস্যা ছাড়াই। তাহলে আমরা আমাদের আর কথা না বাড়ায় এই কোর্সটা শুরু করতেছি। এই আমাদের যে ম্যাথের এই বেসিক কোর্সটা, এই কোর্সটাতে আমাদের দুইটা পার্ট থাকবে। একটা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। প্রথমে ডিফারেন ডিফারেন্সিয়েশন থাকবে, এবং থাকবে ইন্টিগ্রেশন। এই দুইটা পার্ট থাকবে, কিন্তু আমরা প্রথমে এই কোর্সটা শুরু করতেছি ইন্টিগ্রেশন পার্ট দিয়ে। হ্যাঁ, তোমরা তো এইচএসসি তেও ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে আসছো, কিন্তু তোমাদের দেখা যায় যে অধিকাংশই এই ক্যালকুলাসে একটা কি ভীতি থাকে। এই ক্যালকুলাসে একটা ভীতি থাকে, তোমরা অনেকেই আবার স্কিপ করেও আসছো, কিন্তু এটা কিন্তু ভীতির কিছু নাই। ইউনিভার্সিটির প্রথম তোমার সেমিস্টারে এই কোর্সটা পড়তে হবে। যেহেতু ডিফারেন্সিয়েশনের চেয়ে ইন্টিগ্রেশন তুলনামূলক একটু কঠিন, সেই জন্য এই কোর্সটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে শুরু করতেছি। আর ইন্টিগ্রেশনের পার্টটা একটু বড়। এর পরবর্তীতে আমরা ডিফারেন্সিয়েশন পার্টটা আস্তে আস্তে দেখতে থাকবো। আপাতত আমরা ইন্টিগ্রেশন দিয়েই শুরু করতেছি, কিন্তু এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। তোমরা ক্লাসগুলা করলেই বুঝতে পারবে, একেবারেই সহজ। আর ওইভাবেই তোমাদের বোঝানো হবে। তাহলে আমরা এই কোর্সটা শুরু করতেছি। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন বলতে আমরা মূলত কি বুঝি? ইন্টিগ্রেশনটা এই দেখো, এখানে গ্রেশনটা একটু বড় করে লেখানো হয়েছে। গ্রেশন মানে কি জানো? এই গ্রেশন মানে গ্রিক পুরাণের একটা দত্তকে বোঝানো হয়। তার মানে ইন্টিগ্রেশন মানে যে অনেক কঠিন, এটা হার্ড একটা জিনিস, এটা কিন্তু মোটেও না। এটা আমরা আস্তে আস্তেই বুঝতে পারবো আসলে। দেখো, তাহলে শুরু করে দিচ্ছি আমরা। ইন্টিগ্রেশনটা মূলত কি? ইন্টিগ্রেশনটা মূলত তোমরা এগুলা জানোই, তোমরা এসএসসি তো উপরে আসছো, তবুও আরেকটু মানে কোর্সটা শুরু করার জন্য একটু বেসিক কথাবার্তার জন্য একেবারে বেসিক লেভেল থেকেই তোমাদের শুরু করা হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা তুমি ধরো একটা ক্ষেত্র নিলা, এই চতুর্ভুজ ক্ষেত্র নিলা, বা একটা ত্রিভুজ ক্ষেত্র নিলা, বা একটা বৃত্ত নিলা। দেখো, এই ক্ষেত্রগুলাকে কি বলে? বা তুমি বিভিন্ন রকমের সামান্তরিক নিতে পারলা, এই সামান্তরিক নিতে পারতেছো। এখানে এর ট্রাপিজিয়াম হতে পারে, রম্বস হতে পারে। এগুলাকে কি বলে? এগুলাকে বলা সুষম ক্ষেত্র। কি বলে এগুলাকে? সুষম ক্ষেত্র। এই সুষম ক্ষেত্রগুলার ক্ষেত্রফল যখন আমরা বের করতে যাই, এগুলা কিন্তু আমরা সহজেই এগুলার সূত্রগুলা জানি। যেমন আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে চাই, কি করব? এ গুণন বি। এটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, এটা ব্যাসার্ধ যে আর হয়, পাই আর স্কোয়ার, এটা কি হাফ
গুণন ভূমি গুণন উচ্চতা, এরকম ভাবে কি সুষম ক্ষেত্রগুলার আমরা ক্ষেত্রফলগুলা খুব সহজেই বের করতে পারি। কিন্তু ধরো তোমাকে এরকম একটা বক্র একটা ক্ষেত্র দেয়া হলো, এরকম ক্ষেত্র তো থাকতেই পারে তাই না? এরকম ধরো এটা একটা এরিয়া, এই এরিয়ার তোমাকে ক্ষেত্রফলটা বের করতে বলা হলো, এটাতে তুমি কিভাবে বের করবা? এটা তো কোনো সুষম ক্ষেত্র না, তাই না? এই যে এরকম ক্ষেত্রগুলাতে আমরা কিভাবে হচ্ছে এই ক্ষেত্রফলগুলা বের করতে পারি বা এটার ভলিউমটা বের করতে পারি। তারপরে এটার যে একটা সেন্ট্রাল একটা পয়েন্ট আছে, তোমরা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট পড়ে আসছো না, ভরকেন্দ্র ভারকেন্দ্র এগুলা তো পড়ে আসছো তোমরা এইচএসসি তে। এই যে এই বিন্দুটা তুমি এই ক্ষেত্রটা আমি কিভাবে বের করতে পারি? দেখো এটা যদি আয়ত হতো এটা কি হইতো, এই যে দুইটা ভাগে যদি ভাগ করতাম বা হচ্ছে এটা কর্ণ দিয়ে ভাগ করতাম, কর্ণ মধ্যবিন্দুটাই কি হতো এটার একেবারে হচ্ছে সেন্ট্রাল পয়েন্টটা হতো। কিন্তু এই ক্ষেত্রটা সেন্ট্রাল পয়েন্ট তুমি কিভাবে বের করবা? এই কাজগুলোতে করার জন্য হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা ব্যবহার করি, এটা সাধারণ অর্থে খুবই। এরপর তো আমরা পরবর্তীতে এগুলার বিভিন্ন ব্যবহার দেখবো, এগুলোর হিউজ হিউজ অ্যাপ্লিকেশন আমরা দেখবো আসলে কি কি করা যায় এসব দিয়ে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি, দেখো এটা হচ্ছে একটা প্রসেস। ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা প্রসেস। কিসের প্রসেস? এই প্রসেসের মাধ্যমে কি করতে পারি আমরা? এরিয়া নির্ণয় করতে পারি, ভলিউম নির্ণয় করতে পারি, সেন্ট্রাল পয়েন্টগুলো নির্ণয় করতে পারি। আর ওটার প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে ধরো এটা একটা, তুমি ক্ষেত্রফলটা যখন নির্ণয় করতে চাচ্ছ, তুমি ধরো এটা একটা কার্ভ, এটা একটা কার্ভ, ধরো এফ অফ এক্স এর একটা কার্ভ। এটা তোমাকে বলছে যে এই যে এইটুকু পর্যন্ত মূলবিন্দু থেকে এইটুকু পর্যন্ত তুমি ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে এটা কি করতে পারতা? এটা কি আমাদের সুষম ক্ষেত্র, একটু আগে বললাম চতুর্ভুজ আয়ত এগুলো সুষম ক্ষেত্র, এগুলা কি অসংখ্য ছোট ছোট স্লাইজে কিন্তু ভাগ করা যাচ্ছে। এগুলো ছোট ছোট অনেকগুলো স্লাইজে ভাগ করা যাচ্ছে এই কার্ভটা যতটুকু এরিয়া নিচ্ছে। কিন্তু দেখো তো এখানে কি হয়েছে, এখানে দেখো তো এই যে এটার কি একটু অংশ বাইরে চলে গেছে, একটু অংশ বাইরে চলে গেছে, একটু অংশ বাইরে চলে গেছে। দেখো এটাতে আবার কি হয়েছে, এই যে একটু অংশ কম পড়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা কিন্তু কি একেবারে সুষমভাবে হয় নাই। এটা কি করা যায় তো, এটা যদি না নিয়ে আমি যদি এরকম করতাম ব্যাপারটা, দেখো এই যে এই স্লাইসগুলাকে যদি আরো একেবারে চিকন চিকন করতাম, তাহলে কি আরো সূক্ষ্মভাবে এটা মাপা যাইতো না? আরো সূক্ষ্মভাবে মাপা যাইতো। তাহলে এই যে এই স্লাইসগুলোর মাধ্যমে কি, এটার মাধ্যমে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাচ্ছি, পারতেছি, এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারতেছি একেবারে ছোট ছোট ক্ষেত্র ভাগ করে। তাহলে এখানে দেখো এটাই বলছে, ইট ইজ দ্য ওয়ে অফ এডিং স্লাইস টু ফাইন্ড দ্য হোল সাচ এস এরিয়া ভলিউম সেন্ট্রাল পয়েন্ট অ্যান্ড মেনি ইউজফুল থিংস। তাহলে এই যে ছোট ছোট ক্ষেত্রগুলোর মাধ্যমে আমি এটার কি পুরাটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। কিভাবে করতে পারবো এগুলো তো আমরা পরবর্তীতে দেখব। এই যে এই প্রসেসটা, এই যে এই ছোট ছোট স্লাইস করে এই আমরা ক্ষেত্রফল ভলিউম সেন্টার পয়েন্ট নির্ণয় করার যে প্রসেসটা, ওইটাকে আমরা বলতেছি কি ইন্টিগ্রেশন। আবার ইন্টিগ্রেশনটা কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা, এটা ডেরিভেটিভের হচ্ছে বিপরীত। তার মানে আমরা ডেরিভেটিভে কি করতেছিলাম, ডেরিভেটিভে হচ্ছে আমরা কয়েকটা অংশে ভাগ করতেছিলাম, ছোট ছোট অংশে ভাগ করতেছিলাম, তাই না? তাহলে আর ইন্টিগ্রেশনে কি করতেছি, ইন্টিগ্রেশনে হচ্ছে আমরা যোগ করতেছি জিনিসগুলাকে। সেই জন্য এটাকে কি বলা যায়, ইন্টিগ্রেশনকে বলা হচ্ছে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া। এটা কিভাবে বিপরীত প্রক্রিয়া আমরা পরবর্তীতে দেখব। তবে ডেরিভেটিভ মানেই কিন্তু ছোট অংশ বড় বড় অংশকে ছোট করা, এটা কিন্তু না। ডেরিভেটিভ মানে হচ্ছে ঢাল নির্ণয় করা, হ্যাঁ, পরিবর্তন নির্ণয় করা ডেরিভেটিভ মানে। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে অনেকগুলা জিনিসকে হচ্ছে যোগ করে একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে বা পৌঁছানো। যেমন আমরা এখানে এরিয়া নির্ণয় করতে পারি, ভলিউম নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটাকে কেন ডেরিভেটিভের বিপরীত বলা হচ্ছে, এটা পরবর্তীতে আমরা প্রমাণ সহ দেখার চেষ্টা করব। দেখো আমরা পরবর্তীতে যাই। তারপর আরেকটা শব্দ হচ্ছে ইন্টিগ্রান্ট। ইন্টিগ্রান্টটা কি? ইন্টিগ্রান্টটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন যখন করি তখন এরকম একটা সাইন ব্যবহার করি, তাই না? এটার ভিতরে কি থাকে, একটা ফাংশন থাকে। ফাংশন, এটা কি কার ফাংশন? এক্স এর ফাংশন। এই যে এই ফাংশনটা থাকতেছে, এই ফাংশনটাকে আমরা কি বলতেছি? ইন্টিগ্রান্ট। ইন্টিগ্রান্ট মানে হচ্ছে আমি যার ডেরিভেটিভ, যার ইন্টিগ্রেশনটা করতেছি, যে ফাংশনের ইন্টিগ্রেশন করতেছি, যেমন কি এই যে এই রেখার ইন্টিগ্রেশনটা এখানে করতেছিলাম, এখানে এটার ইন্টিগ্রেশনটা করতেছিলাম, এই যে এই ফাংশনটার, এই যে লাল ফাংশনটার ইন্টিগ্রেশনটা করতেছিলাম এতটুকু পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে এখানে ইন্টিগ্রান্টকে এফ অফ এক্স যে ফাংশনটা, ওই হচ্ছে এখানে ইন্টিগ্রান্ট। এগুলো বেসিক, তোমরা এগুলো আগেও পড়ছো। তাহলে যে ফাংশনের ইন্টিগ্রেশনটা করতেছি, এই যে এইটা, এই এক্সপ্রেশনটাকে আমরা কি বলতেছি? ইন্টিগ্রান্ট। এখন দেখো আবার ইন্টিগ্রেশন ইজ দ্য
রিভার্স প্রসেস বা ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এটা কিভাবে আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। দেখো ডিফারেন্সিয়েশনটা কি ছিল, ডিফারেন্সিয়েশনটা ছিল হচ্ছে মূলত ধরো আমি এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি কার সাপেক্ষে, হোয়াইট কালার ইউজ করি, ডিডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে দেখো তো এটা কি হবে, 1 হবে তাই না। আবার দেখো তো ডিডি এক্স কে এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটা কি হবে, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে তো 0 তাই না, তার মানে এটাও কি 1ই হবে। আবার এটা যদি এরকম হতো +5, এটা কত হতো, এটাও কি 1ই হতো। কিন্তু আমরা একটু আগে কি বললাম, আমরা একটু আগে বললাম যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনটা কি, ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ইন্টিগ্রেশনের রিভার্স তাই না। তার মানে কি আমরা এই এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাইলাম, তার মানে 1কে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন তো আমাদের এক্স পাওয়ার কথা। এখানে x+1 কে ডিফারেন্সিয়েট করে 1 পাইলাম, তার মানে এটাকে ইন্টিগ্রেট করে তো আমার x+1 পাওয়ার কথা, কারণ আমরা তো বলছি হচ্ছে রিভার্স প্রসেস। তাহলে দেখি আমরা পাই কিনা। আমরা 1কে যদি ইন্টিগ্রেট করি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, এটা কত পাচ্ছি, এটা কি এক্স পাবো তাই না। কিন্তু এটাকে যদি এইখানেও আবার 1ই আসছে, এই যে এই 1, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো আমরা, এক্সই পাবো। কিন্তু আমাদের কি পাওয়া উচিত ছিল, আমাদের পাওয়ার কথা ছিল হচ্ছে x+1, কিন্তু ওইটা তো পাইলাম না। ঠিক একইভাবে এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করতেছি এই থার্ডটাকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্সই পাইতেছি, কিন্তু আমাদের পাওয়ার কথা কি ছিল, পাওয়ার কথা ছিল হচ্ছে x+5, কিন্তু ওইটা তো পাচ্ছি না। তাহলে বিপরীত প্রক্রিয়া কি করে হয়, তাহলে কি করে হয় আমরা প্রমাণটা আসলে দেখি। আমরা কেন হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনটাকে ইন্টিগ্রেশনের বিপরীত বলতেছি, এটা কিন্তু তোমাদের প্রমাণ আসতে পারে। আমরা ইউনিভার্সিটিতে অধিকাংশ হচ্ছে একেবারে ম্যাথ আসবে না, হ্যাঁ, এখানে প্রমাণগুলাই আসবে মেইনলি, যে এটা প্রমাণ করো এটা প্রমাণ করো। আর আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের রিভার্স। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েশন কিভাবে লিখতে পারি। ধরো ডিফারেন্সিয়েশন আমরা এরকম ভাবে তো লিখে আসছি, ধরো এফ অফ এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করে এটাকে আবার কি লিখতে পারি, ডি দিয়েও প্রকাশ করতে পারি। এটাও যে কথা, এটাও হচ্ছে একই কথা। আবার এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, তোমরা দেখে আসছো, এটা কি একটা এরকম প্রাইম দিয়ে প্রকাশ করা যায়। ধরো এটা ডিফারেন্সিয়েট করে ফলাফলটা কি পাইলাম, স্মল এফ অফ এক্স। তাহলে আমাদের কথা অনুযায়ী এটাকে ডিফারেন্সিয়েট করে কি অ্যান্সার পাইলাম হচ্ছে এইটা। তাহলে এটাকে ইন্টিগ্রেট করে কোনটা পাওয়ার কথা, এটাকে ইন্টিগ্রেট করে আমাদের পাইতে হবে হচ্ছে এই যে এটা পাইতে হবে। তাহলে দেখো তো এটাকে আমরা ইন্টিগ্রেট করি, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কার সাপেক্ষে, আচ্ছা এখানে ইন্টিগ্রেশনগুলো কি আমরা কিন্তু হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করতেছি, দেখো এখানে কিন্তু কোনো লিমিট দেওয়া হয় নাই। আমরা পরবর্তীতে আবার হচ্ছে আমাদের নির্দিষ্ট যে ইন্টিগ্রেশনগুলো ওগুলা করব, এখানে আপাতত আমরা অনির্দিষ্টগুলা করতেছি। দেখো তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাওয়ার কথা, এফ অফ এক্স পাওয়ার কথা, এটাই তো পাবো তাই না। কিন্তু এটাকে আবার দেখো ইন্টিগ্রেশন একটু আগে বললাম যে ডিফারেন্সিয়েশনের বিপরীত, তাহলে এটাকে কি লেখা যায়, ডিফারেন্সিয়েশনকে ডি দিয়ে প্রকাশ করছিলাম, এখানে করব হচ্ছে ডি ইনভার্স এফ অফ এক্স সমান এই দুই লাইন একই কথা। দেখো এখানে এটা পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি এফ অফ এক্স কি কি হতে পারতো, এফ অফ এক্স মানে এটা কিন্তু x+1 হতে পারতো। এটা কি x+1 কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই, 1 পাই। এক্স প্লাস, এটা তো একটা ফাংশন, যে কোনোটাই হতে পারতো, এটা 1 হতে পারতো 1। কিন্তু আমরা যখন এই 1কে আবার যখন ইন্টিগ্রেট করতেছি তখন কি পাইতেছি, শুধুমাত্র এক্স পাইতেছি। কিন্তু এখানে কি আমাদের শুধু এক্স পাওয়া উচিত ছিল, এখানে কিন্তু এক্স পাওয়া +1 পাওয়া উচিত ছিল। তার মানে এখানে একটা কি এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে কি
এটা কি 1 হতে পারতো, এটা আবার 5 হতে পারতো, যেটাকে কি ওটাকে ব্যালেন্স করতে পারে। সেই জন্য আমরা একটা কি ধরে নিতাম, সি ধরে নিতাম। কিন্তু আমরা তো এগুলা এসএসসিতেই করে আসছি তাই না, এখানে একটা সি ধরে নিতাম। তাহলে এখানে আমরা একেবারে অ্যান্সারের মতো করে লিখি, আমরা একেবারে যে অ্যান্সারের মতো করে লিখি ওইখানে সি ধরে নিতাম তাই না। সি কেন ধরি ওগুলা তো আমরা এসএসসিতেই পড়ে আসছি। আমরা একটু আবার উপরের দিকে যাই, তো এখানে সিটা কেন ধরতাম, এখানে দেখো ওয়ানকেও ইন্টিগ্রেট করে এক্স পাইতেছি, আবার এই ওয়ানকেও ইন্টিগ্রেট করে এক্স পাইতেছি, কিন্তু এটা পাওয়ার কথা ছিল এক্স প্লাস ওয়ান, এটা এক্স প্লাস ফাইভ। তার মানে এখানে এরকম একটা জিনিস দরকার যেটা মান কি বিভিন্ন হতে পারে, এবং কোন মানটা হবে যেটা হচ্ছে এই পুরা ফাংশনটাকে ব্যালেন্স করতে পারবে। ওইটার জন্য আমরা কি ধরে নিতাম, এটাকে যদি ওয়ান কে করতাম, আমরা যখন ইন্টিগ্রেট করতাম এটা কি লিখতাম এক্স প্লাস সি। তার মানে সি এর মান কি কখনো ওয়ান হবে, কখনো হচ্ছে থ্রি হবে, কখনো ফাইভ হবে। এটাকে সেই জন্য কি বলা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা কি তার নিজস্ব মান পরিবর্তন করতে পারি। কি আরবি আরবিট্রারি কনস্ট্যান্ট, এটাকে আমরা আরবিটারি কনস্ট্যান্ট বলতেছি। এই আরবিটারি কনস্ট্যান্টটি কি নিজের মান পরিবর্তনের মাধ্যমে ওই ফাংশনের সমতাটা রাখে, ফাংশনটা ঠিক রাখে। তাহলে এখানে আমরা ওটার পরিচয়টা একটু বলে দেই। এখানে পরিচয়টা বলতেছি হচ্ছে আমরা একবারে যেভাবে আনসার করব ওভাবেই কিন্তু লিখতেছি সিকোয়েন্স। তাহলে মোর generally if C is an arbitrary constant relative to x, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো যখন আমরা একটা কনস্ট্যান্টের যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন কি পাই, একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েট কি হয়, শূন্য হয়। and hence তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করতাম ওইটা যদি কি হতো, ওইটা যদি হচ্ছে দুঃখিত, এই ফাংশনটা কি যদি এফ অফ সি হতো, এফ অফ এক্স প্লাস সি হতো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম এফ অফ এক্স প্লাস হচ্ছে এফ অফ এক্সই তো লিখতে পারতাম তাই না, সমান হচ্ছে, কারণ আমরা কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো এটা জিরোই। এটাকে কি লিখতাম, এটার ফলাফলটা কি পাইলাম স্মল এফ অফ এক্স পাইলাম, এতটুকু পাইলাম। তাহলে এখন কি, এখন আমাদের কথা অনুযায়ী কি ছিল, কথা অনুযায়ী এটাকে যদি এখন আবার উল্টাভাবে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা পূর্ববর্তী যে এই যে এটা ধরলাম, এটা যে ধরলাম এটাকে ফেরত পাবো। দেখি তাহলে আমরা, এগুলা কিন্তু তোমরা এসএসসি তেও পড়ে আসছো, এগুলা শুধুমাত্র একটু দেখায় দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এখনো ইউনিভার্সিটির কোর্সে এখনো যাই নাই। তাহলে এটাকে কি করা যায়, কিন্তু এগুলা হচ্ছে প্রথমে যে আমাদের যে ক্লাস টেস্টগুলা হয় ওগুলাতে কিন্তু এগুলা আসবে। তাহলে ঠিক এটাকে কি পাবো, আমরা ডিফারেন্সিয়েট করে যদি যেহেতু এটা পাইলাম তার মানে এটাকে ইন্টিগ্রেট করে কি এটা পাবো। তাহলে এটাকে কি লেখা যায়, আমরা ডিফারেন্সিয়েট সমান কি লিখছিলাম একটু আগে, ডি ইনভার্স দিয়ে লেখা যায় এটা এফ অফ এক্স প্লাস সি। তাহলে দেখো তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এটা পাইলাম, এটাকে যখন ইন্টিগ্রেট করলাম তখন কি পাইলাম, ঠিক সেম ফাংশনটাই পাইলাম। তার মানে আমাদের কি প্রমাণ হলো, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স বাই ইনভার্স প্রসেস অফ integration is the reverse process of integration
দুঃখিত, এটা তো ডিফারেন্সিয়েশন হবে। আমরা ইউনিভার্সিটিতে হচ্ছে কি, আমরা এইচএসসি তে যেমন শুধু ম্যাথই করছি, ইউনিভার্সিটিতে শুধু আমরা প্রমাণ করব, অনেক বেশি প্রমাণ করব। তাহলে এটা আমাদের ক্লিয়ার, প্রমাণটা কি ছিল, ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের যে রিভার্স প্রসেস, ওইটার প্রমাণটাই হচ্ছে এটা। দেখো আমরা তাহলে পরবর্তী যাই। পরবর্তীতে হচ্ছে তোমরা, তাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস, ওইটা আমাদের প্রমাণটা আমরা দেখালাম। এখন দেখো আমরা জেনারেল কয়েকটা হচ্ছে ম্যাথ দেখি। এগুলা ম্যাথ তোমরা এসএসসি তেও করে আসছো, এগুলা যদিও হচ্ছে এই ইউনিভার্সিটি কোশ্চেনে দিবে না, তবুও একটু আমরা দেখে রাখি আর কি। দিতেও তো পারে, ক্লাস টেস্ট গুলাতে হচ্ছে এগুলা দেয় আসলে। আর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা তো আলাদা। তোমাদের এখানে কি করবে, এখানে হচ্ছে এক একটা কোশ্চেনেই হচ্ছে ধরো 25 নাম্বার করে থাকবে। ওইটার হচ্ছে সেকশনে, ওই 25 নাম্বার সেকশনে অনেক কয়েকটা কোশ্চেন থাকতে পারে, ধরো এরকম একটা প্রমাণ 5 নাম্বারের জন্য দিয়ে দিতেই পারে। এখানে কিন্তু এক একটা কোশ্চেন এরকম ভাবে নাম্বার থাকে। তোমরা অনেকটা হচ্ছে এসএসসি তে যেভাবে সৃজনশীলের মতো পড়ছো, 10 নাম্বার করে থাকে, 10 নাম্বারে আবার 3টা কোশ্চেন থাকে, এখানে 25 নাম্বার করে থাকে এক একটা কোশ্চেনে। ওইটার আবার হচ্ছে এক একটা ভাগ থাকে, আবার 25 না, অনেকটা 20ও থাকতে পারে, এটা হচ্ছে টিচারদের উপর নির্ভর করে আসলে। এখানে একেবারে মান বন্টনটা ফিক্সড না ইউনিভার্সিটির কোশ্চেন গুলাতে, কিন্তু নাম্বারটা হচ্ছে ফিক্সড থাকবে। দেখো তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা একটু করি। এইচএসসির ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটা তাহলে কি ছিল আমাদের, ইন্টিগ্রেশনটা ছিল হচ্ছে এছাড়াও তোমাদের এইচএসসি তে যে হচ্ছে ইন্টিগ্রেশনটা আছে ওগুলা একটু দেখে নিবা। এখানে যেহেতু আমরা অ্যাডভান্স জিনিসপাতি পড়াবো, সেই জন্য এই সহজ সহজ জিনিসগুলা আমরা সব একেবারে ডিটেলস দেখাইতেছি না, একটু এটা একটু শুধু ধারণা নেওয়ার জন্য। দেখো এই এই প্রসেসটা কি ছিল, যদি আমাদের হরের যে চলকটা থাকে ওইটার পাওয়ার যদি লবের যে চলক তার চেয়ে যদি ছোট হয়, তাহলে আমাদের প্রসেসটা কি ছিল, আমাদের লবের যে সর্বোচ্চ পাওয়ারওয়ালা চলকটা ওইটা দিয়ে হর এবং লবকে ভাগ করা। তাহলে দুইটাকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে আমাদের, দেখো কি হয়, এখানে থাকতেছে এক্স স্কোয়ার 1/x², এখানে কি থাকতেছে 1 + 1/x², এক্স স্কোয়ার দিয়ে কি ভাগ করলাম, এই যে সর্বোচ্চ পাওয়ার হলো চলো কত x²। তাহলে দেখো এখন এটা তো একটা প্রসেস ছিল আমাদের সলভ করার, তাই না, ওই প্রসেস অনুযায়ী আমরা আগাই। তাহলে দেখো যখন আমাদের উপরে এই যে প্লাস থাকতো, 1+ যখন থাকতো, তখন নিচে আমাদের এরকম একটা সূত্র আনতে হইতো, ওইটা হচ্ছে মাইনাসের। আর এটা যদি মাইনাস থাকতো তাহলে আমাদের নিচে সূত্র আনতে হতো কিসের, প্লাসের সূত্র আনতে হতো। তাহলে যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রটা আনি। মাইনাসের সূত্রটা আমাদের কি ছিল, a² + b² সূত্রটা হচ্ছে এক্স মাইনাস প্লাস 2ab, এরকম একটা সূত্র ছিল, তাই না। তাহলে উপরে যা আছে তাই। আবার একটু বলি, দেখো উপরে যদি মাইনাস থাকতো তাহলে এটাকে কি বানাইতে হতো, এটাকে প্লাস বানাইতে হতো। উপরে যদি মাইনাস থাকতো তাহলে এটা প্লাসের সূত্র আনতে হতো, কারণ কি এটা তো একই সেম একটা সূত্র ছিল, তাই না, a² + b²। এটাকে কি লেখা যাইতো, এটাকে a + b² -2ab ও লেখা যায়, এটাকে আবার কি লেখা যায়, a - b² + 2ab, দুইটাই তো লেখা যায়, তাই না। সেই জন্যই এটা, যদি উপরে যদি প্লাস থাকে তাহলে নিচে আমরা মাইনাস আনবো, উপরে যদি মাইনাস থাকে তাহলে উপরে প্লাস আনবো। তাহলে দেখো এটা dx, তাহলে এখন কি হচ্ছে, এটা এটা কাটা, এটা দেখো আমাদের টেনের একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, 1 + a² + x² dx। এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হয়, tan 1 কি x/a, তাই না। তাহলে দেখো এটাকে যদি আমরা a হিসেবে চিন্তা করি, এটা কি কি b হিসেবে চিন্তা করলাম, বা সরি এটাকে x হিসেবে চিন্তা করি, এটাকে
এই হিসেবে চিন্তা করলাম। তাহলে দেখো তো এটাকে কি লেখা যায়, এই এক্সটাকে যদি ইন্টিগ্রেট করি, দেখো তো এই যে এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, এই যে উপরের যে ধ্রুবকটা আছে, উপরে যেটা আছে আমাদের লবটা আছে ওইটা পাই। এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করে উপরে লবটা পাই। ঠিক একইভাবে আমরা যদি এই যে 1x মাইনাস 1/x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, দেখো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা পাবো হচ্ছে 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। তার মানে কি এটাকে আমরা এক্স হিসেবে চিন্তা করতে পারি। এটাকে যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাইতেছি তাহলে এটাকে কি লেখা যায়, দেখো তো এটাকে লেখা যায় হচ্ছে, তার মানে এটা tan এর সূত্রটা পড়বে। tan এর সূত্রটা কি, tan ইনভার্স, উপরে কি ছিল দেখো তো x ছিল, এখানে x বলতে আমরা কি বোঝাচ্ছি, x মাইনাস 1/x। নিচে কি ছিল দেখো তো, নিচে a ছিল। এখানে এই 2টাকে কি হিসেবে লেখা যায়, 2টাকে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার স্কয়ার হিসেবে লেখা যায়, ওইটা দিয়ে কি ভাগ। দেখো এটা কি শেষ, শেষ কি, শেষ কিন্তু হয় নাই। একটু আগে আমরা যেগুলা পড়াইলাম এখানে অবশ্যই কি দিতে হবে, প্লাস সি। সাধারণ একটা উদাহরণ, এগুলো তোমরা এসএসসি তো পড়ছই, একটু দেখাই দিলাম আর কি। দেখো আরেকটা নিয়ম একটু দেখাই, আরেকটা ম্যাথ একটু দেখাই দেই। এগুলো একটা বড় কোশ্চেনের পার্ট হিসেবে থাকতে পারে এগুলা। এক্স ডিএক্স প্লাস 1। দেখো এর আগেরটাতে কি ছিল, এর আগেরটাতে ছিল হচ্ছে আমাদের হর, যেটার হরের যে পাওয়ার ওইটা কি লবের পাওয়ারের চেয়ে বড় ছিল, কিন্তু এখানে কি দেখো তো, এখানে লবের পাওয়ার হচ্ছে 1 আর হরের কত, হরের হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ। তাহলে হরের পাওয়ারই কি বড়। যখন আমাদের হরের পাওয়ার বড় থাকতো তখন আমরা আরেকটা প্রসেস অনুসরণ করতাম এটা করার জন্য। কিভাবে, দেখো এটাকে কি ধরে নিতাম, এই যে রুটের ভিতরে যে ফাংশনটা থাকতো বা হচ্ছে যে জিনিসটা থাকতো ওইটাকে আমরা জেড ধরে নিতাম, তাই না, জেড স্কোয়ার ধরে নিতাম, যেন আমরা রুটটাকে সরাই ফেলতে পারি। তাহলে এক সমান আমরা কি ধরতেছি, জেড স্কোয়ার। দুই পাশে যদি ডিফারেন্সিয়েট করি এটা কি হয়, ডিএক্স, এটা কি হবে ডিজেড, ডিজেড, তাই তো। তাহলে এটাকে আমরা চেঞ্জ করি, দেখো আমরা এক্স সমান কি ধরছি, দেখো এক্স সমান ধরছি আমরা জেড স্কোয়ার। তাহলে এখানে কি হবে জেড স্কোয়ার, আর ডিএক্স মানে কি পাইলাম, ডিএক্স মানে হচ্ছে 2z ডিজেড। নিচে কি থাকতেছে, এটা এক্স স্কোয়ারের জায়গায় যদি জেড স্কোয়ার বসাই তাহলে এটা থাকবে জেড প্লাস 1। তাহলে দেখো তো উপরে আমাদের কি আসতেছে, উপরে আসতেছে হচ্ছে জেড কিউব ডিজেড, একটা 2 আছে কিন্তু আমাদের, 2টা আমরা সামনে লিখি, নিচে হচ্ছে জেড প্লাস এক্স। এখন দেখো এটার, এটা সলভ করার প্রসেসটা কি ছিল, এটা সলভ করার প্রসেসটা ছিল হচ্ছে আমরা উপরে ঠিক সেম হরটা লিখে এরকম ভাবে সাজাবো যেন অনেকটা সমতাকরণের মতো ছিল, সাজাবো যেন হচ্ছে কি ওই উপরেরটা সেম একই রকম থাকে। তাহলে হরটাকে সেম, হরটাকে লিখলাম। এখন এটাকে কি দিয়ে গুণ করি, আমরা সমতাকরণ যেভাবে করতাম, এটাকে কি জেড স্কোয়ার দিয়ে গুণ করলাম। জেড স্কোয়ার গুণ করলে এখানে কি থাকতেছে, জেড স্কোয়ার গুণ করলে হচ্ছে জেড কিউব প্লাস জেড স্কোয়ার থাকতেছে, কিন্তু উপরে তো আমাদের জেড স্কোয়ার নাই। তার মানে এটাকে কি করতে হবে আবার, এটাকে আবার বাদ দিতে হবে। আবার আমরা হরকে লিখি, এটা কি করলে জেড স্কোয়ারটা বাদ যায়, দেখো তো মাইনাস জেড দিয়ে যদি গুণ করি তাহলে কি আসতেছে, একটা মাইনাস জেড আসতেছে, আবার প্লাস কি মাইনাস কি আসতেছে, জেড আসতেছে, কিন্তু আমাদের তো জেডও দরকার নাই। তাহলে আবার আমরা হরটাকে লিখি, আবার কি কি করলে এখানে কি, এখানে একটা প্লাস জেড দিলে না হচ্ছে এই মাইনাস জেডটা চলে যাবে। তাহলে এখানে কি দরকার, একটা 1 দরকার, কিন্তু এখানে আবার এক্সট্রা কি আসতেছে, একটা 1 আসতেছে, এটা কি কি করে দিতে হবে, -1 করে দিতে হবে, -1। এগুলো তো করছোই তোমরা। দেখো এটাকে এখন প্রত্যেকটাকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, প্রত্যেকটাকে ভাগ করলে এটা থাকতেছে কি, এটা থাকতেছে হচ্ছে, দুঃখিত, এটা থাকতেছে হচ্ছে শুধুমাত্র জেড স্কোয়ার, এটা থাকতেছে কি, এখানে থাকতেছে -z, এখানে থাকতেছে দেখো +1, এখানে কি থাকতেছে আরেকটা, এটা ভাগ করে দিলে -1/z প্লাস
1 থাকতেছে এখানে কি ডিজেড। আমরা তো ইন্টিগ্রেশন হচ্ছে যদি যোগ বিয়োগের মাধ্যমে থাকে তাহলে ওগুলাকে প্রত্যেকটাকে কি আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তাহলে যদি আলাদা আলাদা ভাবে লিখি তাহলে এখানে কি থাকতেছে জেড স্কোয়ার ডিজেড মাইনাস জেড ডিজেড প্লাস 1 ডিজেড মাইনাস 1 জেড প্লাস 1 ডিজেড। ওকে, তাহলে দেখো তো এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা কি হচ্ছে, এটা হবে হচ্ছে জেড কিউব বাই 3। এটা কি হচ্ছে জেড কে যদি ইন্টিগ্রেট করি জেড স্কোয়ার বাই 2। এটা কি হচ্ছে জেড। আর দেখো তো হরকে যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায়, হরকে যদি ইন্টিগ্রেট করে সরি ডিফারেন্সিয়েট করে লব পাওয়া যায় তাহলে ওটা কি দেওয়া যায় ln হর, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ln হর। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে একটা প্লাস কি, এখানে কিন্তু আমাদের একটা প্লাস রাখতে হবে তাই না? সবগুলার সবগুলার এটার একটা ধ্রুবক পাইতাম, এটার একটা ধ্রুবক পাইতাম, এটার একটা ধ্রুবক পাইতাম, এটার একটা ধ্রুবক পাইতাম। ধরলাম এটা প্লাস কি, এটা প্লাস হতো C1, এটা হতো C2, C3, C4। এগুলা সবগুলাকে যদি আমি একসাথে যোগ করে দিতাম তাহলে আমি কি পাইতাম সি। তাহলে এটার সাথে একেবারে কি সরাসরি কি যোগ করে দিতে পারি সি যোগ করে দিতে পারি। হ্যাঁ, এখন যদি আমি জেড এর মানটা বসায় দেই, জেড এর মান কি ধরছিলাম আমরা জেড স্কোয়ার সমান হচ্ছে এক্স ধরছিলাম, তার মানে জেড সমান কি, এখন এই জেড এর মানটা এই জেড এর জায়গাতে বসাই দিলে কি আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এগুলা হচ্ছে আগের ম্যাথ, তোমরা এসএসসি তে এগুলো অনেকবার করে আসছো, এগুলা একটু দেখে নিবা যে ম্যাথগুলা একটু সবগুলা নিয়মের একটা করে ম্যাথ দেখে দেখে নিলে হবে। আরো দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথ ছিল, ওটা একটু আমি লিখে দিতেছি ডাকটা, ওটা আর করে না দেই যেহেতু এগুলা আমাদের হচ্ছে এর চেয়েও আরো কঠিন কঠিন পড়াগুলা পড়তে হবে, এগুলাতে সময় নষ্ট না করি। তোমরা এগুলা একটু দেখে নিবা। একটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশনটা একটু দেখবা, এগুলা একেবারে হুবহু এসেছিল আমরা যেগুলা করছি, এটা একটু দেখবা। একটা আছে হচ্ছে 2 sin x প্লাস 3 cos x 7 sin x মাইনাস 2 cos x dx। এগুলা কিন্তু এসএসসির বই একবারে হুবহু দেওয়া আছে, এগুলা একটু দেখে নিবা। হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশনে একটু কয়েকটা প্রয়োগ দেখি আসলে এগুলার প্রয়োগটা কিভাবে, বাস্তব ক্ষেত্রে প্রয়োগগুলা কিভাবে হয় ওটা একটু দেখার চেষ্টা করি। এই উদাহরণ দুইটা ওইটার যে দুইটা করে দিলাম ওইটার পাশাপাশি এই দুইটা একটু দেখে নিবা, যেহেতু একেবারে এসএসসির সাথে হুবহু সেই জন্য ওগুলা করে আর হচ্ছে সময় নষ্ট না করি। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে এই স্টোন ইজ থ্রোন আপওয়ার্ড ফ্রম টপ অফ দ্য টাওয়ার। ধরো একটা টাওয়ার আছে, এই টাওয়ার টপ অফ দ্য টাওয়ার 50 মিটার, এটা 50 মিটার দেওয়া আছে। এই টাওয়ার কত, টাওয়ার হচ্ছে 50 মিটার। তাহলে টপ অফ দ্য ইটস ভেলোসিটি ইন আ আপওয়ার্ড ডিরেকশন, মানে কি উপরের দিকে একে নিক্ষেপ করা হয়েছে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এর ভেলোসিটিটা কত 3 সেকেন্ড লেটার, 3 সেকেন্ড লেটার, 3 সেকেন্ড পর এর ভেলোসিটি হয়েছে কত, 3 সেকেন্ড পর ভেলোসিটি হচ্ছে 20 মাইনাস 5t। তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য স্টোন আফটার 3 সেকেন্ড, তার মানে ওই 3 সেকেন্ডে যে এর বেগটা এতটুকু হইলো, ওই 3 সেকেন্ডের উচ্চতাটা কত ছিল, উচ্চতাটা কত ছিল। আমরা ধরে নিচ্ছি হচ্ছে এর যে ডিসপ্লেসমেন্টটা, এর যে উচ্চতাটা বের হবে ওই উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি কি এইচ, এই উচ্চতার আমরা এইচ ধরে নিলাম। হ্যাঁ, দেখো উচ্চতাটা যদি এইচ ধরে নেই তাহলে আমরা বেগ সমান কি জানি, দেখো তো বেগ কি দূরত্বের বা দ্রুতির পরিবর্তন, সরি দুঃখিত, সরণের পরিবর্তনের হার না, সরণের পরিবর্তনের হার। এখানে আমরা ধরে নিচ্ছি কি একেবারে আপওয়ার্ড ডিরেকশনে উঠতেছে, এখানে আমরা প্রাস ধরতেছি না যে এরকম ভাবে ঘুরে যাচ্ছে ওইসব আমরা চিন্তা করতেছি না, একবারে আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। তাহলে আমরা সরণের পরিবর্তনের হারটাকে আমরা কি বেগ বলি। তাহলে সরণের পরিবর্তনের হারটা কি এ ডি এইচ, কার সাপেক্ষে টাইমের সাপেক্ষে, এটাকে আমরা কি বলি বেগ, তাই না?
বেগ, তাহলে দেখো তো আমাদের আবার 3 সেকেন্ড পর বেগের যে আমাদের এখানে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা কি দেওয়া আছে, 20 মাইনাস 5t। আমরা একটু আগে কি দেখে আসছি, আমরা দেখে আসছি হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াটাকে কি ইন্টিগ্রেশন বলে। তাহলে দেখো এই যে এখানে যখন আমরা একটু আগে দেখলাম ডিডি এক্স এর সাপেক্ষে ddx, এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে f অফ x। আবার f অফ x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাই আমরা, x। এটা যেহেতু নির্দিষ্ট, হ্যাঁ এটা যেহেতু নির্দিষ্ট একটাই, সেই জন্য এখানে আমরা সিটা নিচ্ছি না, কারণ এটা নির্দিষ্ট। তাহলে দেখো এই যে এই জিনিসটাকে ইন্টিগ্রেট কোনটা পাইতাম আমরা, যাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতাম ঠিক ওই জিনিসটাই পাইতাম। তার মানে দেখো তো এইখানে যদি এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এই যে এই জিনিসটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এটা তো হচ্ছে কি, এটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি, এটাকে তুলনা করতে পারি স্মল এফ অফ এক্স। আর এইচটাকে কার সাথে তুলনা করতে পারি, এইচটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি ফেরত পাবো, এইচটাকে ফেরত পাবো, তাই না? আমাদের জানতেই তো চাওয়া হয়েছে এইচটা কত। তাহলে দেখি আমরা আমরা একটু আগে তো পড়ছি ইন্টিগ্রেশন ইজ দ্যাট রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে দুই পাশে যদি আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হচ্ছে, সরি ইন্টিগ্রেট করি, ডি ডিটি এইচ কার সাপেক্ষে, এটা টি এর সাপেক্ষে করব, তাই না? তাহলে এই পাশেও ইন্টিগ্রেট করি, 20 মাইনাস 5t কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাই তো? তাহলে দেখো কি হচ্ছে, এটাকে যদি ডিফারেন্স ইন্টিগ্রেট করি তাহলে এখানে আমরা কি পাবো, এখানে একটু আমরা দেখি, হুম দেখো একটু কারেকশন আমরা করে দেই, হয়তো এটা আবার তোমাদের উল্টাপাল্টা লেগে যাবে। ওকে, দেখো তাহলে এই যে এটাকে যখন ডিফারেন্সিয়েট করতেছি এই ফাংশনটাকে আমাদের কি পাওয়া উচিত, এখানে একটু দেখাইলাম, একটু আগে দেখাইলাম, তাহলে এখান থেকে কি পাওয়া উচিত আমাদের, এখান থেকে পাবো এইচ, তাই তো? এইচটা পাইলাম। তারপর এখানে যখন ইন্টিগ্রেট করব 20 কে যখন ইন্টিগ্রেট করব এটা কি পাবো, 20t মাইনাস 5t² বাই 2। এটা কি ইন্টিগ্রেশনটা কি শেষ, শেষ না তো, তাই না? একটু আগে আমরাই দেখলাম এখানে একটা কি আসবে, একটা ধ্রুবক আসবে। এখন দেখো তাহলে এতটুকু ক্লিয়ার, এতটুকু আমরা কোন বেসিসে করলাম, এটা হচ্ছে আমরা একটু আগে যে পড়লাম ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস, ওইটার বেসিসে এতটুকু কাজ করলাম। এখন দেখো তো, এখন হচ্ছে ঠিক যখন আমাদের টাইম জিরো ছিল, টাইম যখন জিরো ছিল, তো when টাইম ইজ জিরো, তখন দেখো তো আমাদের উচ্চতাটা কত ছিল, তখন আমাদের উচ্চতাটা কি, যখন টাইম জিরো ছিল সূরার আগ মুহূর্তে, তখন উচ্চতাটা কি ভূমি থেকে কতটুকু ছিল, 50 ছিল। তখন এইচ এর মানটা কত ছিল, 50, আর টাইমের মানটা ছিল জিরো। তাহলে যখন টি শূন্য ছিল তখন এইচ কত ছিল, জিরো। তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই দিই তাহলে এইচ সমান জিরো, টি সমান কত, টি যেহেতু শূন্য তারপরে এটাও শূন্য, এটাও শূন্য, প্লাস সি। দেখো তো সি এর মানটা কত, তাহলে এখানে সি এর মানটা হচ্ছে শূন্য, সি এর মানটা শূন্য। এখন আবার কি বলছে, আমাদের জানতে চাইছে কি, টি যখন কি 3 সেকেন্ড হবে, তাই না? 3 সেকেন্ড টাইম আমাদের দূরত্বটা জানতে চাইছে। তাহলে টি যখন 3 সেকেন্ড তখন এইচ কত, এইচ কত আমরা বসাই দেই, তাহলে এখানে কত, টি সমান কত, টি হচ্ছে 3 5, এটা কি 3² বাই 2। সি এর মান কত পাইলাম আমরা, শূন্য। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে একটু দেখি, 20 30, এটা হচ্ছে 68.5 মিটার। তাহলে 3 সেকেন্ড পর একেবারে ভূমি থেকে উচ্চতা কত হচ্ছে, 87.5। এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেশন যে আমরা একটু আগে দেখলাম যে এটা রিভার্স প্রসেস, ওইটার একটা একটা অ্যাপ্লিকেশন। আমরা পরবর্তী আরেকটা অ্যাপ্লিকেশন দেখি একটু। দেখো, when a tap
এটা বেস অফ দ্য স্টোরেজ ট্যাঙ্ক ইজ টার্নড অন, মানে হচ্ছে আমাদের একটা ট্যাপ ছিল, এরকম ধরো একটা ট্যাপ ছিল, এটাকে খুলে দেওয়া হলো, ওয়াটার ফ্লোস, এখান থেকে যে ওয়াটারগুলা বের হচ্ছে এটা কত রেটে বের হচ্ছে, এট দ্য রেটটা হচ্ছে ওয়াটার ফ্লোজের মাইনাস 1/5 টি, এরকম ভাবে কি লিটার পার মিনিটে, লিটার পার লিটার পার মিনিটে কি এতগুলা পানি, এত লিটার পানি বের হচ্ছে প্রতি মিনিটে। ইফ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার ইফ দ্য ভলিউম অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক এট দ্য স্টার্ট, মানে টাইম যখন আমাদের জিরো ছিল তখন ওই ট্যাঙ্কের টোটাল পানি কত ছিল, 1000 লিটার পানি ছিল, যখন হচ্ছে আমি খুলে দিলাম ওই মুহূর্তে। তাহলে ফাইন্ড হাউ মাচ ইজ লেফট আফটার ট্যাপ হ্যাজ বিন রানিং এট 10 মিনিট, মানে এই 10 মিনিট 10 মিনিট ট্যাপটা খোলা রাখার পর এই ট্যাঙ্কে আর পানি কতটুকু থাকবে, ওইটাই বের করতে বলছে। আচ্ছা, এটা কি কঠিন লাগতেছে? একটু কঠিন না। দেখো আমরা ওই বেসিসেই আমরা একটু আগে তো বললাম আমরা কিসের অ্যাপ্লিকেশন দেখতেছি, আমাদের ইন্টিগ্রেশনটা যে ডিফারেন্সিয়েশনের বিপরীত ওইটারই অ্যাপ্লিকেশনটা আমরা দেখতেছি। দেখি তাহলে, আমরা ধরে নেই হচ্ছে লেট ভি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার এট এনি টাইম, মানে যে কোনো সময় আমরা ধরে নিচ্ছি কি ওই আমাদের যে ট্যাঙ্কটা ওইটাতে পানি ছিল ভি লিটার, হ্যাঁ ভি লিটার পানি ছিল। তাহলে আমাদের কি বলছে, দেখো এখানে বের হওয়ার রেটটা কত ছিল, পানিটা যে বের হচ্ছে এটা রেটটা কতটুকু ছিল, ভি লিটার। এটা তো রেটটা তো হচ্ছে ওই আয়তনেরই রেট হবে, তাই না? তাহলে এটা কি দেখো তো, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, 1/5 টি। দেখো তো পানিটা যে বের হচ্ছে ট্যাঙ্ক থেকে এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে? পানিটা তো ডিক্রিজ হইতেছে ওইখান থেকে, তাই না? সেই জন্য এটার আগে কি হবে, একটা মাইনাস হবে, এটা কিন্তু দিতে হবে, কারণ পানির রেটটা কি, পানি বের হওয়ার রেটটা, যখন পানিটা বের হচ্ছে এই আয়তনের পানিটা যখন বের হচ্ছে তখন কি এই আয়তনটা তো কমে যাচ্ছে, তাই না? সেই জন্য এটা মাইনাস। একটু আগে আমরা কি পড়লাম, আমরা কিভাবে এই ভিটা পাইতে পারি, ভিটা কখন পাবো, যখন এটাকে আমরা ইন্টিগ্রেট করব তখনই আমরা ভিটা এখান থেকে পাইতে পারি। তাহলে কি ডিভি ডিটি, এটা কি ডিটি, এটা টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি, এই পাশেও ইন্টিগ্রেট করি, তাহলে মাইনাস টি ই টু দি পাওয়ার 1/5 টি টি। তাহলে দেখো এটাকে যখন ইন্টিগ্রেট করতেছি তখন এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটা এটা একটা ফাংশন হিসেবেও কিন্তু আমরা লিখতে পারি, এটা ভি অফ টি দিতে পারি, যে কোনো টাইমে এতটুকু পানি আছে। তাহলে এটাকে যখন ইন্টিগ্রেট করব কি পাবো, এটাকে ইন্টিগ্রেট করলে পারতে হচ্ছে আমরা 200টা হচ্ছে বাইরে আনি, এটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি আমরা, দেখো গুণন ই টু দি পাওয়ার 1/5 টি, টিকে যদি ইন্টিগ্রেট করলে এটা হচ্ছে টি থাকতেছে, এটাকে যদি আবার ইন্টিগ্রেট করি এটা কি হবে, এটা যেহেতু উল্টায় যাবে তাই না, এটা আবার মাইনাস আছে সেই জন্য এটা কি হবে, এটা কিন্তু ভাগ ছিল, ভাগটাকে আমরা যখন উল্টাই দিলাম তখন এটা হচ্ছে 1। তাহলে এখান থেকে টোটাল হিসাব করার পর আসতেছে হচ্ছে আমাদের, দেখো এটা কত আসে দেখো তো একটু, এটা হচ্ছে 1000 আসতেছে, 1000 আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস টি/5। দেখো তো ইন্টিগ্রেশন কিন্তু এখানে শেষ না, কিন্তু এটা কিন্তু সি আছে একটা, তাই না, প্লাস সি। ঠিক একই রকম এখন আমাদের দেখো কি বলছে, হোয়েন টি টি ইকুয়াল 0, একেবারে শুরুর সময়, তখন আমাদের ভি এর মান কত ছিল, তখন ভি ইকুয়াল ছিল হচ্ছে আমাদের 1000। তার মানে টি যখন 0 ছিল তখন ভি এর মানটা কত ছিল, আমরা এখানে যদি বসায় দেই, এই সমীকরণে যদি বসায় দেই, এই 1 নম্বরে যদি বসায় দেই তাহলে কি হচ্ছে, দেখো টি সময় আমাদের পানি ছিল হচ্ছে 1000 লিটার, এটা কি
দশক শতক হাজার এটা জাস্ট বসাই দিচ্ছি। দেখো এর মান যদি শূন্য বসাই দেই তাহলে এটা কি হয়, এর মান শূন্য বসাই দিলে এটা কি এর মান হবে 1, টি এর মান যদি শূন্য বসাই প্লাস সি, তাহলে দেখো তো সি এর মান তাহলে কত আসতেছে এখানে, সি এর মান পাচ্ছি আমরা মাইনাস, দুঃখিত এখানে তো সি এর মান এটা তো হচ্ছে আমরা ভাগ করে দিছি, দেখো এটা তো আসলে ভাগ হবে না, এটা কি প্লাস ছিল, এটা প্লাস, এটা আমাদের আরেকটা এখানে মাইনাস ছিল, এই যে এখানে মাইনাস মাইনাস যখন আমরা গুণ করে দিছি এটা কিন্তু প্লাস হয়ে গেছে, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, এটা প্লাস। তাহলে এই প্লাসটা এখানে দেখো যোগ আকারে আছে কিন্তু আমরা ভুল করে গুণ করে ফেলছিলাম, দেখো এখানে যোগ আছে, এই পাশে আসলে সি এর মান কত হচ্ছে 0, সি এর মানটা 0। দেখো তাহলে উপরের দিকে আমরা একটু মিশাই, তাহলে আমরা ধ্রুবকের মানটা পেয়ে গেলাম, আরবিটারি কনস্ট্যান্ট আমাদের যেটা, ধ্রুবকের মানটা পাইলাম আমরা হচ্ছে সি ইকুয়াল 0। এখন এই সমীকরণে বসাই দিই, আমাদের কয় মিনিট পর চাইছে, চাইছে হচ্ছে 10 মিনিট পর, 10 মিনিট পর টি সমান কত এখানে 10 মিনিট, আমাদের সমীকরণটা কি, তাহলে 10 মিনিট পর আমাদের আয়তনটা কত হবে, দেখো এখানে আমাদের কি ছিল 1000 ই টু দি পাওয়ার মাইনাস টি এর মান কত এখন 10, 5 প্লাস সি এর মান কত 0, এখানে কি ক্যালকুলেশন করলেই আমরা ভি এর মানটা পেয়ে যাব এবং ওইটা হবে লিটার। হ্যাঁ ক্লিয়ার, এটাই হচ্ছে কি আমাদের, আবার বলছি এটা যে আমরা ইন্টিগ্রেশনটা একটু আগে বলছিলাম ডিফারেন্সিয়েশনের বিপরীত, ওইটার হচ্ছে প্রমাণগুলো আসলে ওইটারই অ্যাপ্লিকেশন, হ্যাঁ আমরা এখনো কিন্তু হায়ার লেভেলের যে ইন্টিগ্রেশন ওগুলাতে এখনো যাই নাই, আমরা আশা করি পরবর্তীতে ক্লাস থেকে আমাদের ওগুলা শুরু করব, কিন্তু এটা যেহেতু একটা বেসিক ক্লাস এবং প্রথম ক্লাস সেই জন্যই হচ্ছে ইন্টিগ্রেশনের এই জিনিসগুলো দেখানো হচ্ছে। দেখো আমরা লাস্ট আরেকটা প্রমাণ একটু দেখি, একটা প্রমাণ সেম একই, দেখো a population of animals under certain condition has a growth rate, দেখো তো এর আগেরটা কি ছিল, এটা কিন্তু ডিকেই ছিল, হ্যাঁ এটা কিন্তু ডিকেই ছিল মানে কমতে ছিল, সেই জন্য কিন্তু আমরা এই যে এখানে একটা মাইনাস ইউজ করছি, এটা খুব সতর্কতার সাথে ইউজ করতে হবে এবং এটা মনে রাখতে হবে, এটা মনে না থাকলে কিন্তু পুরাটাই ভুল হবে, এটা ডিকে ছিল সেই জন্য হচ্ছে মাইনাস ইউজ করলাম, কিন্তু এটাতে কি বলছে দেখো তো, এটাতে বলছে যে গ্রোথ, এটা কি গ্রোথ, সেই জন্য এটা কি প্লাস হবে, রেট গিভেন বাই এত, তাহলে এটা রেটটা দেওয়া আছে হোয়ার টি ইজ দ্য টাইম ইন ইয়ার, এটা ইয়ারে টাইমটা দেওয়া আছে, ইফ দ্য ইনিশিয়াল সাইজ অফ দ্য হার্ড, ওই যে গবাদি পশুর যে আমার পালটা আছে ওইখানে যখন টি অবস্থা ছিল টি শূন্য, তখন কি ছিল, ধরো একটা খামার আমি শুরু করতেছি জাস্ট, ওই অবস্থায় আমার সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল হচ্ছে 3000 পশু ধরো ওইখানে ছিল, এখন আমাকে জানতে চাইছে যে হচ্ছে ফাইন্ড দ্য সাইজ অফ এ পপুলেশন অফ হার্ড এট এনি টাইম, মানে হচ্ছে ধরো তো আমি তোমাকে যে বললাম যে এটা কি, এটা যে কোনো সময়ে এটার পপুলেশনটার সাইজটা কেমন হবে, এটা সর্বোচ্চ কখন হবে আবার সর্বনিম্ন কখন হবে, ধরো কিছু পশু পাখি তো মারাও যাইতে পারে আবার নতুন করে জন্মও হতে পারে, যে কোনো সময় এটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটা কত হবে আমি ওইটা জানতে পারি, যেহেতু এখানে তোমাকে বলে না যে 5 বছর পর কত হবে বা 10 বছর পর কত হবে ওইটা বলি নাই, সেজন্য আমি বলতেছি যে এটার ম্যাক্স সাইজ কত হবে, মিনিমাম সাইজ কত হবে, মিনিমাম কখন হবে ম্যাক্স কখন হবে। তাহলে দেখো আমরা শুরু করি ম্যাথটা, আমরা ধরে নিচ্ছি হচ্ছে n is the size of population animals at any time, তাহলে এটা যে কোনো সময়ে আমরা পপুলেশন সাইজটা ধরে নিচ্ছি n, তাহলে কি হচ্ছে সেম আগে যেভাবে করলাম, তাহলে আমাদের রেটটা কি বলে দিছে দেখো তো, ডি এন, টি এর সাপেক্ষে রেট, এটা কি এটা গ্রোথ সেই জন্য মাইনাস দিতে হবে না, এটা প্লাস হবে
কি ছিল, টি পাই কস 2 পাই টি, সেম। তাহলে এটাকে আমরা দুই পাশে যদি, আমাদের তো n এর মানটাই দরকার তাই না, দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি পাচ্ছি, টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি, পাই কস 2 পাই টি, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে এই পাশ থেকে আমরা কি পাচ্ছি, n, এই পাশ থেকে আমরা কি পাবো, 2 পাই, পাইটা তো একটা ধ্রুবক সেই জন্য এটার আবার কোনো ইন্টিগ্রেশন নাই, কসকে যদি ইন্টিগ্রেট করি আমরা কি পাবো, সাইন 2 পাই টি, নিচে কি, এটা 2 পাই, এই যে এই অংশটাকে যদি আবার ইন্টিগ্রেট করি এটা 2 পাই দিয়ে ভাগ হবে, প্লাস হচ্ছে সি। তাহলে দেখো এই সেম ভাবে এটাকে কি লেখা যায়, টি। আমরা কি বলছিলাম, যখন টাইম টি সমান 0 তখন আমাদের n সমান কত ছিল, n সমান হচ্ছে 3000। তাহলে এখানে যদি বসায় দেই টাইম টি 3000, এটা কি আমাদের আরবিট্রারি কনস্ট্যান্টের মানটা তো নির্ণয় করতে হবে, ওই যে আমরা ফার্স্টে দেখাইছিলাম ওইটার মান কি, যে কোনোটা হতে পারে, ওইটার মানটা বের করার জন্য আমরা কি এটা করতেছি, 0.5, দেখো সাইন 2 পাই, টি এর মানটা কত, এখন টি এর মানটা আমরা জানি না, টি এর মানটা সরি টি এর মান তো 0, টি এর মান 0, এখানে কি 2 পাই প্লাস সি, তার মানে এটা কি আলটিমেটলি পুরাটাই 0, তার মানে এখানে সি এর মান কত আসতেছে, 3000 আসতেছে, কি সি এর মানটা আমাদের কত আসতেছে, 3000। দেখো তাহলে একইভাবে আমরা একটু উপরে মিশাই দেই, এগুলা তো দরকার নাই, আমাদের ফাংশনটা কি পাইলাম, টি এর সি এর মান আমরা 3000 পাইলাম আমাদের এট এনি টাইম। তাহলে যেহেতু এটা আমাদের বলে দেয় নাই, তাহলে আমাদের ফাংশনটা দাঁড়াচ্ছে 50 পাই, হচ্ছে এটাকে কি লেখা যায়, আর একটু আমরা সহজভাবেই লিখি, সমস্যা নাই তো। দেখো এখানে এই যে 2 পাই আর এখানে 500 পাই যদি কাটাকাটি যায়, এখানে থাকতেছে হচ্ছে 250, এখানে কি থাকতেছে সাইন 2 পাই টি প্লাস সি এর মান কত পাইলাম, 3000 পাইলাম। দেখো যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট টাইম বলে দেয় নাই, যদি বলতো 5 বছর পর তাহলে টি এর মান আমরা 5 বসাই দিতাম, 10 বছর পর বলতে 10, 20 বলতে 20 বসাই দিতাম, যেহেতু বলে নাই ওইটা আমরা নতুন একটা প্রশ্ন বলতেছি, এটা ম্যাক্স কখন হবে, মিনিমাম কখন হবে। দেখো তো ম্যাক্স আর মিনিমাম কিভাবে নির্ণয় করা যাবে এখান থেকে, এটা কিসের উপর আসলে নির্ভর করতেছে পুরাটা, এখানে দেখো তো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তার মানে এখানে নির্ভর করতেছে কিসের উপর, এই যে এটার উপর নির্ভর করতেছে, সাইনটার উপর নির্ভর করে, সাইনের সর্বোচ্চ মান কত, 1 তাই না, সাইনের সর্বোচ্চ মান 1, তাহলে সাইনের সর্বোচ্চ মান 1 হলে কি হবে, এটা এটা কি 2 পাই টি সমান যখন 1 হবে তখনই তো এই সংখ্যাটা সর্বোচ্চ হবে তাই না, এটা কি 1, এটাকে যদি 1 ধরি তাহলে দেখো তো আমাদের ম্যাক্স নাম্বারটা কত হবে, ম্যাক্স পপুলেশনটা কত হবে, টি এন টি ম্যাক্স, তাহলে কি হবে 250 প্লাস 3000, তাই তো। আর মিনিমাম কত, এটার মিনিমাম মান কত, সাইন 2 পাই টি এর মিনিমাম মান হচ্ছে 0, তাহলে মিনিমাম কত, টি মিনিমাম, এটা যদি 0 হয় তাহলে প্রথম অংশটা পুরাটাই 0, 3000, তাহলে মিনিমাম জনসংখ্যা, দুঃখিত দুঃখিত আমরা একটু ভুল করে ফেলছি তো, এখানে তো সাইনের মিনিমাম কত, 0 না তো, সাইনের মিনিমাম তো হচ্ছে -1 তাই না, তাহলে এটা কত হবে, গুণন -1 প্লাস হচ্ছে 3000, তাহলে মিনিমাম কত, দেখছো কিছু পাখি পশু কি এখানে মারাও যাইতে পারে তাই না, তাহলে মিনিমামটা হচ্ছে 2700 হতে পারে, ম্যাক্সিমাম এখান থেকে জনসংখ্যা কত হতে পারে,
পশু পাখির 3250 হতে পারে। আচ্ছা, আজকে এতটুকুই থাকবে ক্লাসটা। আজকে আমরা কি কি দেখলাম? আজকে শুধুমাত্র আমরা ইন্টিগ্রেশনের পরিচয়টা একটু দেখলাম এবং ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের বিপরীত ওইটার কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। এই কোর্সটার মূল উদ্দেশ্যটা আমরা আবার বলছি, এই কোর্সটার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাতে খুব সহজভাবে আমরা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলা একেবারে এ টু জেড কমপ্লিট করা। কারণ এগুলা তো হচ্ছে ক্লাসে একেবারে এরকম ডিটেলস বোঝানো হবে না। সেই জন্য হচ্ছে তোমরা যদি এই কোর্সটা ভালোভাবে করো তাহলে একবারে নিশ্চিতভাবে বলা যায় যে তোমরা ম্যাথে ভালো করবাই। তাহলে আজকে কোর্স এতটুকুই থাক। আজকে ভিডিওটা, পরবর্তী আর ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।